পক্ষ থেকে 874তম ক্লাসে স্বাগত জানাই। আজ 8 জুলাই 2024 সোমবার। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরিক মায়াজম। শরিক মায়াজম নিয়ে আমাদের 35তম পর্ব। ক্রনিক ডিজিজ থেকে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ানো হচ্ছে। তো আমরা অনুরোধ থাকছে যে আজকের আলোচনা চলাকালীন কেউ মিউট হয়ে যাবেন না এবং কেউ ভিডিও ওপেন করে রাখবেন না। তার আলোচনাগুলো ভালো করে শুনবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমরা চাইছি প্রশ্ন করুন নির্দ্বিধায়। স্যার ছাড়া আরও অনেক স্যারের উপস্থিত আছেন, তারা উত্তর দেবেন। স্যারকে আমি অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। ঠিক আছে। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে স্বাগত জানাই এবং সকলকেই যথাযথ সম্মান এবং মর্যাদা জ্ঞাপন করি। আপনারা আজকের এই বিশেষ আলোচনাটা শুনবেন। এটা আমরা পড়ছি হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ছি। হ্যাঁ, এবং পাতাটা বলে দাও বাবা। আমার পাতা হচ্ছে 103 পাতা। আর তোমার পাতাটা কত? হ্যাঁ স্যার, 121 নাম্বার পেজ, নতুন এডিশনের এটা। আর ওইটা তুমি দিয়ে দাও, কি একটা দাও জানাবে, হট করে ওটা ইয়ে করে দাও। যারা একটু ইন্টারেস্ট আছে তারা দেখে নিলে পরে ওদের সুবিধা দিয়ে দাও। Now, if as experience teaches, not even the phrase each disease, which is the most easy to cure of all, বলছে ফ্রেস যে আমাদের ইজ মানে চুলকোনোর যে রোগ যেটা আর কি, এটা ফ্রেস যদি হয় মানে সবে শুরু হয়ে যাওয়া নতুন যদি হয়, এটা হচ্ছে কি ইজি টু কিওর। আর আমরা তো এই অবস্থা সাধারণত পাই না, সেটা অন্য কথা, কিন্তু ইজি টু কিওর, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রিসেন্টলি ফর্ম সোরা টুগেদার উইথ দ্য এক্সটার্নাল। কি সুন্দর কথাটা, এই কথাগুলোর মধ্যে খুব ভাবার ব্যাপার আছে। তো দি ইন্টারনাল রিসেন্টলি ফর্ম সোরা টুগেদার, ইন্টারনালের সঙ্গে সোরা টুগেদার একসঙ্গে মিলেমিশে কি করছে, উইথ দ্য এক্সটার্নাল। তার মানে হ্যানিম্যান যেটা বলছেন যে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার সঙ্গে ইন্টারনালি সোরা সেখানে প্লে করছে, এবং এইটা প্লে করছে বলে ওটা দেখতে পাচ্ছি। রিসেন্ট ইরাপশন ক্যান বি থরোলি হিলড বাই এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এই যে রিসেন্ট এটা যেটা আছে, এটা ক্যান বি থরোলি হিলড বাই এক্সটার্নাল অ্যাপ্লিকেশন accompanied with large quantities of flour of sulfur. Flour of sulfur মানে সাবলিমিটেড সালফার, মানে গন্ধক আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে একটা কথা কিন্তু মারাত্মক কথা বলেছেন। সেখানে বলছেন যে রিসেন্ট ইরাপশন যেটা হবে সেটা থোয়ারলি হিল্ড, কিওর কথাটা ব্যবহার করেননি। খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা ওয়ার্ডের জায়গাটা বুঝতে হবে। যেখানে ইন্টারনাল মেডিসিন দিয়ে সারাবে সেখানে কি বলছে, মোস্ট ইজি টু কিওর অফ ইট, কিওর। এখানে এসে কিন্তু তা বলছে না, এখানে বলছে থরলি হিল্ড বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। এই যে টার্মটা, কোথায় কিওর আর কোথায় হিল্ড, এই যে টার্মটা যেটা, এই টার্মটার মধ্যে যদি আমরা না বুঝতে পারি, এবং বর্তমান যুগে যে বেশিরভাগ হিলিংই চলছে, কিওরের ব্যাপারটা নেই। যদিও কিওরটা খুব সোজা নয়, কিন্তু কিওর তো অনেক কিছু করা যেতে পারতো, আমরা তো সে চেষ্টা করি না, চেষ্টা তো করি না। আমরা হিল করে কি করি, রুগীর আস্থাটা অর্জন করার চেষ্টা করি। হ্যাঁ, পরে দেখা যাবে, আগে আমি গন্ডগোল পাকিয়ে আমি তাকে আরাম দেবো, পরে আমি কনস্টিটিউশনাল চিকিৎসা করে ঠিক করব। এ তো সোনার পাথর বাটির গল্প রে ভাই। আগে তুমি সাপ্রেশন করবে, তারপর তুমি কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে তুমি তাকে সারাবে। হায় কপাল আমার, সব তো রিটার্ন করবে। এইগুলো বলে কেন না, এদের প্রেসক্রিপশনে এরা কোনোদিন কেন্টের 11 নম্বর 11 পর্যবেক্ষণ সেটা ওনারা দেখেনি জীবনে। দ্যাট মিনস তারা কিওর জীবনে করতে পারে বললেই তো লাফিয়ে উঠবে। যদি তারা কিওর করতো তাহলে তো এই ওল্ড সিমটম গুলো রিঅ্যাপিয়ার করছে। আমি তো সিরিয়ালি রিঅ্যাপিয়ার করছে, বহু কেস আমি আলোচনা করেছি, এবং আমার চেম্বারে যারা কিছু কিছু কেস তাদের এত হাতে নাতে দেখিয়ে দিচ্ছি, এটার পরে এটা, এটার পরে এটা। পেশেন্ট বলছে তো, পেশেন্ট বলবে তো। ফলে এই যে ব্যাপারটা যেটা এইখানে কিন্তু আমাদের
খেয়াল করে দেখুন, নতুন ইরাপশন মানে যেটা নতুন বেরিয়েছে সেটা চট করে চলে যায়, হিল হয়ে যাবে। কেন এই কথাটা বলছেন? কারণ নতুন যে ছোড়ার যে ইয়েটা হয়েছে, ছোড়ার যে এক্সপ্রেশনটা যেটা হয়েছে, সেটা কিন্তু বাস্তবে খুব জটিল নয় এখন। সবে তো শুরু হয়েছে, বাচ্চা ছেলে হাঁটি হাঁটি পাপা, তার আর কত ইয়ে, তা তো জটিলতা নেই। তাকে তুমি দূর করে থরলি হিল বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন accompanied with large quantities of power of sulfur. লার্জ কোয়ান্টিটিস কথাটা খেয়াল করে দেখুন। আমরা আমাদের মনে পড়ছে ফ্লাওয়ার অফ সালফার এই স্যার করতেন কি, ডক্টর কেসি দাস আর কি, সালফারের জায়গায় এসএফ লিখতেন। আমরাও এক সময় লিখেছি, এখনো যে লিখি না তা না, লিখি। হ্যাঁ, তা এই যে ফ্লাওয়ার অফ সালফার, তারপরে কি বলছে, it may easily be seen that the soda after it has been deprived of its eruption, এটা প্রায়ই দেখা যায় সোরা তার এই যে ইরাপশন তৈরি করতে বঞ্চিত হলো। আমি তো ইয়ে করেছি, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে তাকে তো তাড়িয়ে দিয়েছি, হ্যাজ বিকাম মেয়ারলি ইন্টারনাল, তারপর সেটা ইন্টারনালে চলে গেল, অ্যান্ড ইনভার্টিবেট ইন ইন সরি ইনভেটারেট, ভার্টিবেট নয় ইনভেটারেট, এবং সে ভেতরে গিয়ে কি করলো না, দৃঢ়ভাবে সে কিন্তু ওখানে চলে গেল। কি বলছে এখানে, ইন্টারনাল ইনভেটারেট হ্যাভিং ডেভেলপ সেকেন্ডারি এলিমেন্টস, তারপর সেকেন্ডারি এলিমেন্টস শুরু হয়ে গেল। হ্যাঁ, মানে পরবর্তীকালে এইটা চাপা দেওয়ার ফলে, দাস হ্যাভিং চেঞ্জ ইনটু এ ক্রনিক ডিজিজ অফ দ্য ভেরিয়াস কাইন্ডস, এইভাবে ক্রনিক ডিজিজ ভেরিয়াস কাইন্ডের ক্রনিক ডিজিজ তৈরি করছে। ফর দ্য সেম রিজন ক্যান বি জাস্ট অ্যাজ লিটল কিউরড বাই দ্য কোয়ান্টিটি অফ দ্য সালফার অফ ফ্লাওয়ার। ফর দি সেম রিজন can be just as little cured by a quantity of sulfur flour or by a number of bath। বলছে যে এটা তুলনা করে এখানে বলছেন যে ফর দ্য সেম রিজন, একই কারণে, ক্যান বি জাস্ট অ্যাজ লিটিল কিওর, লিটিল কিওর মানে দেখুন কিওর কথাটার মধ্যে লিটিলটা যোগ করে দিয়েছেন, কি মজার বাবা দেখুন। যেখানে বলছে আগে কি বললেন যে কিওর হয়ে যাবে, সহজে কি হয়ে যাবে, এখানে লিটিল কিওর বলছেন। লিটিল কিওর কেন বলছে সেটাকে দেখুন, কেন কি বলছে, বাই দ্য কোয়ান্টিটি অফ সালফার ফ্লাওয়ার, সালফার ফ্লাওয়ারের যদি কোয়ান্টিটিটা যদি বেশি হয় সেই ক্ষেত্রটাকে এখানে ইন্ডিকেট করেছে, বলেছে বাই এ নাম্বার অফ বাথস অফ সালফিউরাস মিনারেল ওয়াটার, মানে সালফার যুক্ত মিনারেল ওয়াটারের মধ্যে যদি বাথ করা হয়, মানে চান করা, বাথস বলেছে, বারবার চান যদি করা হয়, তাহলে এখানে কি হচ্ছে, অধিক মাত্রা ঢুকছে তো। অন দি আদার হ্যান্ড বাই দ্য সাইমেন্টেনাসলি ড্রিঙ্কিং দ্য সেম অর সিমিলার ওয়াটার, বা ওই সালফার যুক্ত জল পান করে, তাহলে এখানে কি হচ্ছে, এগুলো সবই তো লার্জ ডোজ হচ্ছে, সবই ইন্টারনাল যাচ্ছে, ইন্টারনাল যাচ্ছে। কিন্তু এখানে এই যখন লার্জ ডোজ যখন দেবো তখন হ্যানিম্যান বলছেন যেখানে লিটিল কিওর হবে। মজাটা বুঝুন ভালো করে। আমরা যখন আমরা ক্ষেত্র বিশেষে 30 গ্লাস 50 গ্লাস 100 গ্লাস 200 গ্লাস, কিছু কিছু 500 গ্লাসও একজন করেছিলাম আমাদের বন্ধু, একটা ক্যান্সারের কেসে, তা পেশেন্টটা ভালো আছে, লাস্ট খবর যেটা আছে ভালো আছে, টাং ক্যান্সারের কেস। তার প্রশ্নটা হচ্ছে যে এইটাকে সব আনসাইন্টিফিক বলা হচ্ছে, অনেকে বলছে হোমিও দর্পণ থেকে এগুলোকে গেলানো হচ্ছে, হোমিও দর্পণ থেকে গেলানো হচ্ছে। তারা কি এই ইয়েটা পড়েছেন, ক্রনিক ডিজিজটা পড়েছেন তারা? হ্যানিম্যান কি বলছেন, হ্যানিম্যান বলছেন বলে এটা একটা প্রথম কসান, যে হ্যানিম্যান বলছেন আমরা এটাকে ভেবে দেখবো, হ্যানিম্যান বলছেন বলেই সব মেনে নেবো তা নয় কিন্তু। হ্যানিম্যান এই শিক্ষা আমাদের দেন নাই, হ্যানিম্যান শিক্ষা দিয়েছেন যুক্তিবাদী হতে এবং পরীক্ষা করে দেখে নিতে বলেছেন। তিনি জীবনে কোনো জিনিস পরীক্ষা ছাড়া গ্রহণ করেন নাই, তিনি পরীক্ষা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন নাই। হোমিওপ্যাথি আবিষ্কার করতে গিয়ে যখন তিনি, যাক ওই জায়গাটা ঢুকছি না ঢোকাই ভালো। আচ্ছা, এবার তাহলে কি হলো, এই ধরনের ইয়ে করা, ইন এ ওয়ার্ড ইট ক্যান নট বি কিওর বাই দ্য super abundance and frequent repetition of this remedy, although it is of the itself antisoric, যদিও এটাও অ্যান্টিসোরিক।
এই যে লাস্ট ডোজ খাচ্ছে বিভিন্ন স্নান করে, অমুক করে, স্নান করতে গেলে তো তার তো যাবে কিছু না কিছু মুখে, হ্যাঁ, বা জল খাচ্ছে, এটা কিন্তু এটাও অ্যান্টিশরিক, কিন্তু কিন্তু এটা থেকে তার কি হচ্ছে না, তার লিটিল কিওর হচ্ছে। কি মজার ব্যাপার বলে, এটা স্টার মার্ক দিয়েছেন। এই স্টার মার্কটা এবার আমি পড়ে শোনাচ্ছি। আমরা বহু ছেলে আছে যারা এখন এই মিনিমাম ডোজটাকে ব্যবহার করার চেষ্টা করছে, তার মানে বোঝা যাচ্ছে যে যেখানে আপনি ওষুধ সিলেকশনটা ঠিক করলেন কিন্তু মাত্রায় গন্ডগোল করলেন, সেখানে হ্যানিম্যানের কষানটা কি, লিটিল কিওর। বোঝা গেছে ব্যাপারটা? আপনি তো রাস্তা খুঁজে পাবেন না। আরে বাবা, আমি তো ওষুধ ঠিকই আছে, সিমটম তো সব ঠিক আছে, আমি তো রেপার্টেড ঠিক করেছি, আরে কপালটা সারছে না কেন, এরকম হচ্ছে কেন, খুব স্লো মোশনে যাচ্ছে, আরে কি ব্যাপারটা? হ্যাঁ, অনেক সময় তো স্লো মোশনে কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু আমি তার তো রেকর্ডিং করে বুঝতে পারছেন তার তো ভাইটালিটি যথেষ্ট ভালো আছে, তার এটা স্লো হচ্ছে কেন? এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমি জীবনেও বুঝতে পারবেন না যদি ক্রনিক ডিজিজ না হয়। ফলে হোমিওপ্যাথ হতে গেলে, পণ্ডিতের কথা বলছি না, হোমিওপ্যাথ হতে গেলে পরে আপনাকে এইগুলো গুছিয়ে পড়তে হবে। পণ্ডিত হওয়ার জন্য অনেক জায়গার সময় পড়ে আছে, সেটা পড়ুন, অসুবিধা কিছু নেই, কিন্তু হোমিওপ্যাথ হতে গেলে এইগুলোকে বারে বারে পড়তে হবে, একবারে পড়লে বুঝতে পারবেন না। এই যে আমি আগেতে কতবার পড়েছি, এখন পড়তে গিয়ে আবার নতুন করে বুঝছি। আসলে এইগুলো হচ্ছে হ্যানিম্যানের লেখা, এত উচ্চমানের লেখা, যা আমাদের মতন, মানে আমাদের বলতে আমি আমার কথাটা বলছি, আমার মতো সাধারণ মেয়েটের পক্ষে একবারে বোঝা সম্ভব নয়। বারে বারে পড়বেন, নতুন নতুন শিখবেন, এবং যত শিখবেন তত প্রয়োগ করতে পারবেন। এখানে একটা মিথ্যা কথা বলা নাই, প্রত্যেকটা কথা সত্য। আমরা চেম্বারে দেখতে পাই, দেখাতে পারি, কারো যদি সন্দেহ থাকে চেম্বারে আসবেন, একদম হাতে নাতে দেখিয়ে দেবো যে হ্যানিম্যান একটা মিথ্যা কথা বলেননি। তাহলে এই যে অ্যান্টিশরিক তাহলে দিলেও এটা লাস্ট ডোজের জন্য কি হবে, লিটিল কিওর হবে। ইট ইজ ট্রু দ্যাট দ্য মেনি সাচ ক্রনিক পেশেন্ট বাই দ্য ফার্স্ট ট্রিটমেন্ট at the births seems to get rid of some time of the symptoms of their disease. কি সুন্দর বলছেন। বলে এটা আমরা দেখবেন যে এরকম সালপারিয়াতে স্নান করার পরে তার ফার্স্ট ট্রিটমেন্টে সে কি হবে, তার সিমটম গুলো সব চলে যাবে কিছুদিনের জন্য। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এটা কিন্তু যদি আবার ফিরে আসে তাহলে এটাকে আমি বলবো যে প্যালিয়েশন হয়েছে। There we see that the incredible throng of many thousands sufferings from innumerable different chronic ailments at the please burden, মানে এইসব বিভিন্ন ইয়েদের নাম দিয়েছেন আর নাম দিয়েছেন উনি। তা যাই হোক, তা এরা এইগুলো সব দেখেছেন বা ইয়ে করেছে, তারা কি দেখছে, এই যে ডিফারেন্ট ক্রনিক ডিজিজ, মানে এখানে কিছু ইনক্রেডিবল, মানে সোজা কথা প্রচুর সম্পর্কে, আর থং মানে ভিড়, তার মানে কি প্রচুর অসংখ্য ডিজিজের ভিড় বা শরীরের মধ্যে ডেভেলপ করবে যদি এইভাবে সাপ্রেশন গুলো যদি করা হয় বা প্যালিয়েশন যদি করা হয়, বিশেষত সাপ্রেশনের ক্ষেত্রে এটা করবে। বিভিন্ন অবজারভেশন এখানে দেখেছে, তাদের নাম বলেছেন টেপলিচ, বাইডেন, এক্সলা, চ্যাপেলি, এগুলো জার্মানি ল্যাঙ্গুয়েজ তো একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। নিয়ন ডর্ফ, ওয়ার্ম হারাম, উচ্চারণ ঠিক করলাম কিনা আমি জানি না, আচ্ছা, এটসেট্রা। ইয়েট দে আর নট অন দ্য অ্যাকাউন্ট অফ রেস্টোর টু হেলথ, তারা কিন্তু এটা কমাতে পারলেন, সাময়িক কি হলেন, বাট রেস্টার টু হেলথ করতে পারলেন না, তার হেলথে পূর্ব হেলথে ফিরিয়ে আনতে পারলেন না। প্রথম অ্যাপ্রিজমটা কি, সিক টু হেলথ। তুমি শুধু আরোগ্য করলে হবে না, তোমাকে হেলথে ফিরিয়ে আনতে হবে। দেখুন, আরোগ্য হলো, তার সঙ্গে এখানে কিন্তু হ্যানিম্যান বলছেন হেলথে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে এই জায়গাটাকে আমরা ইগনোর করি কি করে? সিক টু হেলথ, সিক তো অ্যাকচুয়ালি বুঝি না অধিকাংশ চিকিৎসক, সিক বুঝি না, ডিজিজ তবু বুঝি, সিক বুঝি না। আচ্ছা ঠিক আছে, হলো। এবার হেলথে যে ফিরিয়ে আনতে হবে সেটাও কথাটা, উপশম হলে আমরা নাচানাচি শুরু করি, আর উপশম হলে পেশেন্ট আমার হাতে থাকবে, দুটো পয়সা কামাই হবে। কিন্তু এটা তো মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন নয়, ইট ইজ মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন। মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন হলে মানি আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন হলে পরে মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন কোনোদিন আসবে। এই দুটোর মধ্যে মানে অ্যাকচুয়ালি আদায় কাজ করা সম্ভব বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা না।
এটা পরস্পরের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করি আমাদের জীবনে আসে, আমরা সেটা বুঝি না এবং আমরা এইভাবে পাকে হারিয়ে যাই যখন আমরা শুধু মনে করি যে যে কোনোভাবে সিমটমগুলোকে দূর করে দিলে পরে আবার চেম্বারটা জমে যাবে, আমি পয়সা রোজগার করতে পারবো, সমাজে আমি সম্মান পাবো, হ্যাঁ আমি খুব ভালো ডাক্তার, দেখো আমার প্রতিদিন এতগুলো রোগী দেখি, ইত্যাদি ইত্যাদি, এত টাকা কামাই। এসব সম্মান তো পার্থিব সম্মান, পার্থিব সম্মান। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কি সম্মতভাবে বা আমাদের হ্যানিম্যানের নির্দেশিত পথে কি তাদেরকে আরোগ্য করতে পেরেছি? আরোগ্য আমরা করতে পারিনি, বরঞ্চ হাজার হাজার অসংখ্য রোগ সৃষ্টির কারণ আমরা করেছি। দ্যাট উই আর ক্রিমিনাল অ্যাক্ট, এটা তো মানে ক্রিমিনাল ওয়ার্ক। আসলে আমাদের বিবেক নেই, আমরা বিবেকটাকে ঘুম পাড়িয়ে রেখেছি, যার জন্য আমাদের গায়ে লাগে না যে আমরা এটা করছি, এটা করাটা উচিত নয়, অনুচিত বোধ, এইটা আমাদের মন থেকে নষ্ট হয়ে গেছে। বিবেক বোধ নষ্ট হয়ে গেলে পরে আপনি হোমিওপ্যাথির সৌন্দর্য কোনোদিন দেখতে পাবেন না, উপলব্ধি করতে পারেন কি অসাধারণ সৌন্দর্য, কি অপূর্বতার উপলব্ধি, কি তৃপ্তি, সেটা আপনারা কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। যেদিন উপলব্ধি করতে পারবেন সেদিন বুঝতে পারবেন আর কিছু করার দরকার হবে না, হোমিওপ্যাথি ছাড়া আপনি আর অন্য কিছু ভাবতেও পারবেন না, ভাবনা মাথায় আসবে না। তার কি হলো, এই যে এইভাবে যে আমরা কি করছি, চাপা দেওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম সিমটম গুলো সব তৈরি হচ্ছে। হুম, এবং তারপরে হ্যানিম্যান কি বলছেন, দিস ইজ দ্য টাইম পাসেস অ্যাওয়ে, এইভাবে সময়টা নষ্ট হয়ে যায়। ওয়েন দ্য সোরা এগেন লিফট হিজ হেড, মানে সোরা আবার ওই যে কিছুদিন শান্ত ছিল, ভালো ছিল, তারপরে বলছে লিফট হিজ হেড, তার মাথা তুলে দাঁড়ায়, তার মানে সোজা কথা আক্রমণ করবে বলে আর কি। আইদার উইথ দ্য সেম মরবিড সিমটমস as before or with other similar but gradually more troublesome than the first। তাহলে কি বলছে, হয় সেই সিমটম গুলো আসবে অথবা ওর সিমিলার সিমটম নিয়ে আসবে। যেমন ধরুন যে রোগটা আমি সারাতে গেছিলাম সেখানে ধরুন সোরার সিমটম ছিল, সোরাটাই প্রাধান্য ছিল, তা সোরার সিমটম গুলো আসবে, অথবা সোরার অন্য সিমটম আসবে, নতুন সিমটম আসতে পারে, আসবে, সেটা মোস্ট ট্রাবলসাম। ট্রাবলসাম মানে সেটাকে সারানো বেশ কষ্টদায়ক, শুধু তাই না সেটা কষ্টকরও বটে, দেন দ্য ফার্স্ট। তার মানে যত জটিলতার দিকে যাবে তত বেশি গন্ডগোলটা হবে। অর উইথ সিমটমস ডেভেলপিং ইন দ্য নোবেলার পার্টস অফ দ্য অর্গানিজম, তারপরে কি হবে, এই চাপা দেওয়ার পরে কি হবে, এই সিমটম গুলো কি হবে, নোবেলার পার্টস, নোবেলার পার্ট বলতে নোবেল মানে মহৎ অর্থে, এখানে মহৎ নয়, এখানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো, যে অর্গানগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানে বাঁচিয়ে রাখার জন্য, সেই অর্গানগুলো এফেক্টেড হবে। মজার ব্যাপার, এটা হ্যানিম্যান বলছেন। আসুন আমরা একটু দেখি, বিচার করি। ধরুন আপনার সুগার হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন, হোমিওপ্যাথি না, বিশদৃশ্য পদ্ধতিতে আপনি ওষুধ খাচ্ছেন। তা সেখানে তো আপনি যতদিন ওষুধ খাবেন আপনি ঠিক নিয়মিত ঠিক মতন নিয়ম মেনে পালন করলে ইয়ে করলে দেখবেন আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু তাহলেও কি আপনি নিস্তার পাচ্ছেন? নিস্তার তো পাচ্ছেন না। আপনার রেটিনোপ্যাথি হতে পারে, রেটিনোপ্যাথি চোখটা অন্ধ হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে কি সুগারের কমপ্লিকেশন। হ্যাঁ, সুগার ওখানে গিয়ে আক্রমণ করেছে। আবার যদি নিউরোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হয়ে গিয়ে দেখবে জীবের স্বাদ চলে গেছে, এরকম পেশেন্ট পাওয়া যায়। বা নিউরোলজিক্যাল বিভিন্ন রকম প্রবলেম তার ডেভেলপ করলো, বা কিডনিটা ড্যামেজ হয়ে গেল, একটা অর্গান, একটা ভাইটাল অর্গান ড্যামেজ হয়ে গেল, যেটা আপনি এইগুলো ড্যামেজ হওয়ারগুলো পরীক্ষা করে HbA1c এই পরীক্ষাগুলো করলে পরে ওখান থেকে এটা একটা ইন্ডিকেশন পেতে পারে, যদি হাই থাকে সেক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল। ভাইরাস যে এমনি যে আমরা সুগার দেখি পিপি, সেখানে কিন্তু যতক্ষণ পিপিটা বেশি হলেও যদি HbA1c যদি বেশি না হয় তাহলে কিন্তু ওই অর্গান ইয়েটার সম্ভাবনাটা খুব কম, এবং এই ক্ষেত্রে এটা খুব সহজেই এটাকে আমরা কমব্যাট করতে পারি যদি পেশেন্ট আপনার কথা শুনে চলে এবং তার পারিপার্শ্বিক কন্ডিশন যদি হোমিওপ্যাথির ফেভারে থাকে, তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। তাহলে কি হলো, এই যে এটাকে হ্যানিম্যান কি বলছেন যে ignorant person are rejoice in the latter case, মানে এই যে হ্যাঁ latter case that their former disease is least has passed away and they hope that the new disease
তার মানে কি ব্যাপারটা হলো, যারা ইগনোরেন্ট পার্সন, এত মূর্খ কথাটা বলেছেন হ্যানিম্যান। আমি আর এই ব্যাপারে কিছু বলছি না, এটা হ্যানিম্যানের কথা ভাই। হুম। এই মূর্খরা কি ভাবে না, এই নতুন ডিজিজটা ওই ডিজিজটা সেরে গেছে, নতুন ডিজিজ একটা আসছে। কিন্তু যারা একটু হোমিওপ্যাথি করেন, আপনারা দেখবেন ওষুধ দেওয়ার পর রিভার্স অর্ডারে ফিরে আসবে, ঠিক সিরিয়ালি ফিরে আসবে। তাহলে ওগুলো গিয়েছিল কোথায়? ফিরেই বা এলো কেন? এইগুলো যখন আমরা চোখের সামনে দেখতে পাবেন, তখন মেডিকেল সায়েন্সের মানে আর কি, এই যে একটা সায়েন্টিফিক প্রেজুডিস, এই যে জায়গাটা আপনারা উপলব্ধি করতে পারেন। সব দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা হোমিওপ্যাথিরা এই জায়গাটায় পৌঁছতেই পারছি না, কারণ আমরা সেইভাবে তো হোমিওপ্যাথি করতে চাই না, সেই আমাদের লক্ষ্য নেই, আমাদের সেই হোমিওপ্যাথি যে প্রপারলি করব সেই ইচ্ছেটাও আমাদের যেন নেই। আমরা যেন তেন প্রকারে ব্যাস একটু কমিয়ে দিয়ে পয়সা কামাবো, এই ধান্দা। পয়সা হবে, হবে না কে বলেছে? সব হবে। কথা হচ্ছে নিয়ম মাফিক করুন, ধীরে ধীরে ইমপ্রুভ হবে এবং স্টেডি ইমপ্রুভ হবে, স্টেডি ইমপ্রুভ হবে, কোনোদিন না খেয়ে মরবেন না। আমাদের শিক্ষক ডক্টর কেশি দাস বা তপন কাঞ্জিলাল আমাদের কিন্তু এই শিক্ষাই দিয়েছেন যে সৎভাবে চিকিৎসা করো, কোনো রকম ভনিতা করবে না। এবং সেটা হ্যানিম্যানও তাই, হ্যানিম্যানও বলেছেন, হ্যানিম্যানও কিন্তু এই ভনিতার বিরুদ্ধে কথা বলেছেন এক জায়গায়, ভনিতা করবে না। এটা হচ্ছে খুব খুব বাজে অভ্যাস আমাদের, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। তারপর কি বলছে, তাহলে দেখা গেল কি, এই যে অন্যান্য ডিজিজগুলো তৈরি হলো চিকিৎসার পরে বা এই মানে সাময়িক চিকিৎসার জন্য, সেটার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে, কিন্তু কি করা হচ্ছে, হ্যানিম্যান দায়ী করছেন যে এই সাপ্রেশনের ফলে হচ্ছে। ওরা কিন্তু এটা মানে না, ওরা মানে না। তাহলে প্রশ্নটা যেটা হচ্ছে, একটু একটু আসা যাক, কেন এই জায়গাগুলো আক্রমণ করে, কোন কোন অর্গানগুলো, নার্ভ ফার্ভ কেন আক্রমণ হয়, এই জায়গাগুলো একটু আমাদের দেখতে হবে। যেমন ধরুন, যদি আমরা এমব্রিওলজিক্যাল দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে একটোডার্ম হচ্ছে এটা সোরার প্রায় অ্যাফিনিটি বেশি, তার মধ্যেখানে এন্ডোডার্ম আছে, তারপর মেসোডার্ম যেটা হচ্ছে সিপ্লিটিক নেচার। এই মেসোডার্ম থেকে যে যে অরিজিন গুলো হয়, মেসোডার্ম মানে অরিজিন যেগুলো, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার গুলো, নার্ভ স্ট্রাকচার গুলো, এইগুলো দেখছি এফেক্টেড হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান বিজ্ঞানের সঙ্গে হ্যানিম্যানের যে ধারণা যেটা, সেটা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। এবার বলুন দেখিনি কাকে পাল্টাই, হ্যানিম্যানের বক্তব্যকে পাল্টাবো, না তাকে আমরা শ্রদ্ধায় আপ্লুত হব? ভাবুন আপনারা, আপনাদের অনেকে আফসোস আছে মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স তো হোমিওপ্যাথি, আর তো কেউ মডার্ন নেই, স্টিল না। আমি এর আগেও একদিন বলেছি, কলুর বলদের মতন ঘুরে বেড়াচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে কিন্তু দূরত্ব বাড়ছে না, এই হচ্ছে মজার ব্যাপারটা। আর আমরা হচ্ছে আমাদের করবার আছে, আমরা করতে জানি না, অক্ষম আমরা, এই হচ্ছে আমাদের সমস্যা। ওদের কিন্তু যেটুকু ক্ষমতা আছে সেটুকুকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে ওরা কিন্তু অনেক কিছু করতে পারে, আমরা কিন্তু সবকিছু আছে আমরা করতে পারি না, অক্ষম। সোজা কথা অক্ষম, সোজা কথা সোজাভাবে স্বীকার করা হয়। তাহলে কি হলো, এই যে এরপরে যে বলছে, দে ডু নট নো দ্যাট দেয়ার চেঞ্জ মরবিড স্টেট ইজ মেয়ারলি এ ট্রান্সফরমেশন অফ দ্য সেম সোরা। এই দেখো, তাহলে এই যে নতুন রোগ তৈরি হলো, এটা কিছু না, ট্রান্সফরমেশন অফ সেম সোরা, একই সোরার বিভিন্ন রূপ। আপনি ধরুন কারো কাকা হলেন, কারো দাদা হলেন, কারো স্বামী হলেন, কারো বাবা হলেন, হুম, এই যে বিভিন্ন রূপ আপনার, একটা মানুষেরই তো বিভিন্ন রূপ, প্রত্যেকটা আলাদা আলাদা প্রকাশ। আপনার নিশ্চয়ই যার বাবা হবে তার কাছে আপনার প্রকাশ একরকম হবে, হ্যাঁ। আপনি যদি আপনার স্ত্রী, আপনি যদি স্বামী হন, তার স্বামীর ক্ষেত্রে সেই বাবারই প্রকাশটা কিন্তু বাবার মতন হবে না, স্বামীর মতন হবে। তাই প্রত্যেক জায়গায় প্রকাশভঙ্গি তো আলাদা হবেই। প্রকাশভঙ্গি আলাদা হলে কি মানুষটাকে আলাদা ধরবো? রোগের প্রকাশভঙ্গি তো বিভিন্ন রকম হবে, সিমটম তো থাকবেই, সিমটম, ক্লিনিক্যাল সিমটম থেকে সবকিছু, তার ডায়াগনোসিস সবই ঠিক আছে, এগুলো তো হবেই। তার মানে কি সেটা আলাদা হয়ে গেছে? না, সেম ডিজিজের বিভিন্ন। এইটা কবে আমরা চিনতে শিখব? এটা আমরা কবে চিনতে শিখব? শুধুমাত্র রোগ আরোগ্যের ক্ষেত্রে নয়, আমরা যখন একটা প্রেসক্রিপশন যখন করব, তখন আমরা কি করব না, ওই ফ্যামিলি হিস্ট্রি, ক্লাস হিস্ট্রি, প্রেজেন্ট কম্পাস,
এই তিনটে যে কম্পেয়ারের মধ্যে যখন আমরা একটা সরলরেখা টানবার চেষ্টা করব, অবশ্যই ম্যাথমেটিক অ্যাঙ্গেল থেকে যখন করব, তখন কিন্তু আমরা একটা কিন্তু গ্র্যান্ড টোটালিটি করব। শুধুমাত্র এই লোকাল সিমটমের উপর টোটালিটি হয় না, টোটালিটি অফ সিমটম তা নয় একটু, কারণ এভরি লাইফ কাম ফ্রম প্রিভিয়াস লাইফ। আর প্রিভিয়াস যেখান থেকে উৎস থেকে যে এসছে তাকে আপনি অস্বীকার করবেন কি করে? ফলে আমরা কখনোই ফ্যামিলি হিস্ট্রিকে অস্বীকার করতে পারবো না, এবং তার প্রবাহ বলতে এই যে পাস সৃষ্টি প্রবাহ, এই যে আপনি প্রবাহ এতদিন ধরে বয়ে চলেছেন এত বছর ধরে, এই প্রবাহকে অস্বীকার করতে পারবো না। উৎসকে যেমন অস্বীকার করতে পারবো, তার প্রবাহকে অস্বীকার করতে পারবো না। আবার বর্তমান যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই উপরের দুটোরই ফল তো। ফলে আমাদের এর মধ্যে একটা রিলেশন আমাদের খুঁজে বার করতে হবে। ওই অঙ্কের মতো যোগ করে রেপার্টারি করে আমি করে দিলাম, এত সোজা নয়। এই আমাকে আগে ফিলোসফিটা বুঝে নিতে হবে, কাকে নেব কাকে কাকে নেব, তারপরে রেপার্টারিটা উল্টাবো। হ্যাঁ, এখানে এই আছে, এইগুলোকে আমার নিতেই হবে, এইখান থেকে কোন কোন ড্রাগগুলো কভার করছে, কতগুলো করছে, সেটা দেখার পর তারপরে আবার প্লাস মাইনাস করে করে একটা ড্রাগ সিলেকশন আবার করবো। ওই যোগ করে করে না, ছোটবেলা সেই স্লেটের পেন্সিলে যোগ করতাম না, এই মাথা থেকে ও মাথা, ওইরকম করে হোমিওপ্যাথি হয় না। আর এই কম্পিউটার গুলো আরো বেশি গন্ডগোল পাকাবে, আপনার তো চিন্তা শক্তি রেখে নষ্ট করে দেবে। এটা বললে অনেকেই রেগে যাবে আমার উপরে। আরে আপনি এক কাজ করুন না, আপনি কদিন ধরে বাজারে হিসেবটা না আপনার আছে, মোবাইলে দেখুন, ওই করা যায়, কি বলে যেন, ওই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ সব করা যায়। আপনি মাস দিয়ে করুন না, তারপর আপনি দেখবেন ছোট ছোট যোগ বিয়োগ করতে পারছেন। করে দেখুন আমার কথাটা। ফলে ব্যাপার হচ্ছে কম্পিউটার ইউজ করবো না এরকম ব্যাপারটা নয়, কিন্তু কম্পিউটার উপর নির্ভরশীল হবে। কম্পিউটার প্রয়োজনে নিশ্চয়ই ব্যবহার করবো। আমরা কারো দ্বারা পরিচালিত হব না। আমরা কার দ্বারা পরিচালিত হব? অর্গাননের দ্বারা। কার দ্বারা পরিচালিত হব? ক্রনিক ডিজিজ দ্বারা। কার দ্বারা পরিচালিত হব? হ্যানেম্যান, কেন্ট, এদের মতো মনীষীদের দ্বারা আমরা পরিচালিত হব। আমরা কখনো যন্ত্র নির্ভর ওইভাবে হতে যাব না, হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। হোমিওপ্যাথি থেকে আমাদের এই যে মানব শরীর যে চিকিৎসাটা, যেটা হ্যানিম্যান কি যন্ত্রের চিকিৎসার কথা বলেছেন? না, মানুষটাকে চিকিৎসার কথা বলেছেন। মানুষ বলতে কি বোঝায়? উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তার ইচ্ছা আর বোধ শক্তি, এটাকে বোঝায় মানুষ। আর এটা তো স্থূলদেহ, স্থূলদেহকে বাদ দেওয়া যাবে না, সেটাও হ্যানিম্যান করেন নাই। তিনি বলছেন ইনসেপারেবলি বাউন্ড টুগেদার। আমাদের বোঝার সুবিধে জন্য আমরা আলাদা করছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রত্যেককে যার যেখানে যতটা মূল্যায়ন করা, সেই মূল্যায়নটা আমরা অবশ্যই করব। তাহলে বোঝা যাচ্ছে এই যে ডিজিজগুলো বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ফর্মে আসছে, আপনি এগুলো কি করবেন? আর বর্তমান দেখবেন বহু পেশেন্ট আপনারা পাবেন, দেখবেন তার হিস্ট্রি নিয়ে দেখবেন, তার আগে এরকম পেটে একটা গন্ডগোল শুরু হয়েছিল, তারপর দেখা গেল তার পেচ্ছাপে গন্ডগোল, তারপর দেখা বুক ধরপড়, অমুক তমুক, কিন্তু রিপোর্ট করে আপনি কিছু পাবেন না। সবগুলো ফাংশনাল স্টেজে আছে। এবার আজকাল এটা ফাংশনাল ডিজিজও বলছে। এবার ওরা কি করবে? কটা ওষুধ দেবে। এগুলো কি হয়েছে আসলে? সাপ্রেশনের ফলে বিভিন্ন রকম উৎপাত শুরু হয়েছে শরীরে। ফলে এখানে হোমিওপ্যাথি ডাক্তারদের যেটা দরকার, এখানে অতীতের হিস্ট্রিটা দেখতে হবে, যে সময়টা সে সুস্থ ছিল ঠিক তার আগের সিমটম গুলো কি কি ছিল। অতীতের সিমটম এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সিমটম গুলো, এগুলো তো পারভার্টেড সিমটম, অধিকাংশই পারভার্টেড সিমটম। বিভিন্ন মেডিসিনের ক্রিয়া বিক্রিয়া, মিথস্ক্রিয়ার ফলে এগুলো তৈরি হয়েছে। এবার ধরুন দেখা গেল যে তার ওই আগেতে, মানে যখন সে সুস্থ ছিল, তখন দেখা গেল সে খুব সিম্প্যাথেটিক ছিল, এখনো সিম্প্যাথেটিক আছে, তাহলে ওই সিমটমটাকে নিতে পারবো। কিন্তু বর্তমানের সিমটমটাকে আমরা যদি এইরকম জটিল ক্ষেত্রে যদি আমরা নিতে যাই, আমরা কিন্তু ঝাড় খাবো। ওই জন্য দেখে নিতে হবে যেটা ছিল, এবং যে কোনো মেন্টাল সিমটম তার ছোটবেলা থেকে যেটা ছিল বর্তমান পর্যন্ত, সেইটার গুরুত্ব সর্বাধিক বেশি, সেটার গুরুত্ব সর্বাধিক বেশি। মেন্টাল সিমটম হলেই হবে না। ফলে এই যে ফিলোসফিক্যাল যে গাইডেন্স, এই গাইডেন্সটাকে যদি আপনারা ইগনোর করেন, আপনারা কিন্তু কিচ্ছু করতে পারবেন না হোমিওপ্যাথিতে, কোনো কিচ্ছু করতে পারবেন, সব আটকে যাবেন আপনারা। বাট দে আর অলওয়েজ ফাইন্ড আউট দ্য এক্সপিরিয়েন্স দ্যাট দে আর সেকেন্ড ট্যুর টু দ্য বাস কজেস ইভেন লেস এলিভেশন। তারপরে তিনি বলছেন এই যে যারা এই যে বাথ, মানে আর কি ওই সালফার সমৃদ্ধ জলে স্নান করে যারা আরাম পেয়েছিল, হ্যাঁ, তারা যখন আবার পুনরায় যখন আক্রান্ত হলো, তখন সে দেখবে
লেস অ্যালিভিয়েশন, দেখবেন তারপর আরো কম হচ্ছে। মজাটা দেখুন, একটু একটু ঠান্ডা মাথায় ভাবুন দেখি, একটু ঠান্ডা মাথায় ভাবুন। ধরুন একটা সুগারের পেশেন্ট তাকে একটা এক্স ওষুধ দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে কত গ্রাম না 50 গ্রাম দেওয়া আছে, খাচ্ছে, সে ভালো আছে, ভালো আছে, ভালো আছে। এই করতে করতে 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে না ওটা আর ভালো থাকছে, তার মানে ওটা কম উপকার হচ্ছে। এই যে লেস অ্যালিভিয়েশন বলেছেন, কিরকম দেখুন হ্যানিম্যানের, এটা বাতের ক্ষেত্রে বলেছেন, এটা তা নয়, ওষুধের ক্ষেত্রে তাই তো, যেখানে স্থূল ওষুধ দেওয়া হবে বা যেখানে অধিক মাত্রার ওষুধ প্রয়োগ হবে, সর্বক্ষেত্রে হ্যানিম্যানের এই বক্তব্য সত্য। তাহলে কি হচ্ছে, তখন কি করবে সে, তখন সে 50 থেকে 75 mg খাবে, ওটা চলবে ভালো। তারপরে সে কি করবে, 75 থেকে 100 যাবে। আমার একটি মেয়ের কথা বলছি, 1 বছর 20 কি 21 হয়েছে বোধ হয়, হ্যাঁ 21 হয়েছে, 2 বছর চিকিৎসা করছে। সে ডাক্তারকে প্রশ্ন করেছিল যে আমার থাইরয়েড কেন সারছে না, অল্প বয়সে আপনাকে যাতে ওষুধ খাচ্ছি, 25 mg থেকে শুরু করেছিল, এখন 125। তার সঙ্গে বিভিন্ন রকম ট্রাবলস, পায়ে ব্যথা, অমুক তমুক হাবি যাবি, থাইরয়েড সম্পর্কে। এইবার তাহলে সেই পেশেন্টটাকে 2-2.5 বছর ধরে করে এখন কি করছি, তাকে এখন 75 mg খাচ্ছে সপ্তাহে 5 দিন, আরো 3 মাস খাবে, 3 মাস খাওয়ার পর আবার পরীক্ষা করে দেখবো নর্মাল চলছে, আবার আবার একটা কমিয়ে দেবো। পেশেন্ট অ্যাজ এ হোল সার্বিকভাবে সর্বদিকে সে ভালো আছে। এটা হচ্ছে একটা পেশেন্টের গল্প নয়, আপনারা কিন্তু যদি ঠিক প্রপার ওয়েতে হোমিওপ্যাথিটা করতে পারে, আস্তে আস্তে এটাকে রিডিউস করতে, ওরা যেমন আস্তে আস্তে বাড়িয়েছে 25-50, আপনাকে ওই আস্তে আস্তে রিডিউস করতে হবে, নাহলে সিস্টেম বেট্রে করবে। সিস্টেম তো হ্যাবিচুয়েটেড হয়ে আছে না, হ্যাবিচুয়েটেড আছে, শুধু তাই নয়, পূর্বে যেগুলো সে ব্যবহার করেছে সেগুলোর একটা স্মৃতিও যেন মনের মধ্যে থেকে যায় বা শরীরের মধ্যে যেন থেকে যায়, ওই জন্য এবার রিটার্ন করবে ওইভাবে। হ্যাঁ, এবার হচ্ছে কি হঠাৎ করেই ছেড়ে দিলে পরে তার উইথড্রল অ্যাকশনে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে, প্রথমত ভাবতাম খিচুড়ি চিকিৎসা করব না, 2-4টে ধাক্কা খাওয়ার পর একদম সোজা হয়ে গেছি, খুব জোর বেঁচে গেছি যে আমার উপর এলিগেশনটা আসে, খুব জোর বেঁচে গেছি। তো ফলে এইগুলো শিক্ষা আমাদের স্যারেরা যারা আছে তারাও কিন্তু এইভাবে করছেন, আস্তে আস্তে উইথড্র করছেন। আমরা প্রেশারের রুগী যদি পান, আস্তে আস্তে উইথড্র করবো, ওই রকম করতে যাবেন, আরে ওদের ওইটা খায়, আমাদের তাহলে কি যেন কিছু আছে ভাই, টিংচার ফিংচার জানিয়ে না ভাই, নাম দাম, ওসব 20 ফোঁটা 30 ফোঁটা করে দেয়, হ্যাঁ এটা খাচ্ছে, ওরে বাবা ওদেরটা খারাপ আর আমাদেরটা খুব ভালো নয়। তো তুমি তো যখনই ক্রুড থেরাপি যখন ক্রুড থেরাপি আগেও তো বলছি, অ্যানিম্যানটা কি গালাগালি করেছে, ক্রুড থেরাপি দিলে কি হবে, অ্যানিম্যান কি বলছেন, যে আরো নতুন ডিজিজ তৈরি হবে, এই কথাটা তো বলেছেন, আগেই তো পড়েছি আমরা। তা হ্যানিম্যান এই বক্তব্যগুলোকে আমরা একটু কি ভেবে দেখবো না? হ্যাঁ, কে কি বললো তার পেছনে আমরা শুনে নাচবো? অরিজিনাল বইটা পড়ুন, অরিজিনাল বইটা পড়লে তো দেখতে পাবেন কি বলছেন হ্যানিম্যান, আর আপনি কি করছেন, তবে তো নিজেকে বুঝতে পারবেন যে আপনি কোন পথে আছেন, কতটা ঠিক আছেন, কতটা ভুল আছেন। আর নিজের ভুলটা না বুঝতে পারলে আপনার ডেভেলপমেন্ট কে করে দেবে, কেউ করে দিতে পারবে। ডেভেলপ করতে গেলে আপনাকে বুঝতে হবে এবং বিনয়ী হতে হবে যে আমি এটা ভুল করেছি, আমি আর করবো না। Indeed, the sulfur baths are used in still greater number that the second trial causes aggravation. তারপর সালফার ড্রাগ গুলো এখনো ব্যবহার করা হচ্ছে এবং সেকেন্ড ট্রায়াল তারপর পরবর্তীকালে অ্যাগ্রাভেশন হচ্ছে। এবং আমাদের প্রথম জীবনে আমাদের কিন্তু তখন তো সেই রেপার্টারি একদম মানে সে কি বলবো, এ মাথা থেকে ও মাথা একদম সেই স্লেটে করার মতন করতাম একটা সময়। তখন সালফার বেশি আসছে, সালফার দিলে কমেও যেত, আবার চলে যেত, আবার ফেরত আসতো, আবার বিভিন্ন কমপ্লিকেশন আসতো। তাই তো, কি ব্যাপার, কি হলো। তা যখন ডাক্তার জেন কাঞ্জিলের একটা বইয়ের কিছু অংশ আমি পেয়েছিলাম, মানে ওই কলেজ স্ট্রিটে সামান্য একটা অংশ, এখানে পার্সোনালিটি অফ ড্রাগ পড়তে গিয়ে আমার মাথাটি ঘুরে গেল, আরে এতদিন ধরে আমরা করছি দেখি। তা সেখানে তিনি কি বলছেন, সালফারের ক্ষেত্রে বার্নিং হচ্ছে জেনাস, বার্নিংটা কেমন বার্নিং না, ফার্স্ট গ্রেড বার্নিং। ফার্স্ট গ্রেড বার্নিং মানেই তো জানতাম না। যে পেশেন্টে ফার্স্ট গ্রেড বার্নিং নেই আর যাই হোক সেটা সালফার হবে না, একটা ছোট কথা কিন্তু কি বিরাট মূল্যবান কথা, আমার পুরো মাথাটাকে নাড়িয়ে দিয়েছে। ওই আমার তখন মেটামরফোসিস হতে শুরু করলো। মেটামরফোসিস কোথা থেকে, ফ্রম সিমটম ডাক্তার। আই এম নট হোমিওপ্যাথ, আমি তখন হোমিওপ্যাথ ছিলাম না, এখনো হোমিওপ্যাথ হয়েছি কিনা বলতে পারবো না,
কিন্তু আমি চেষ্টা করছি হোমিওপ্যাথ হওয়ার। তখন আমি সিমটম ডাক্তার ছিলাম। এবার এই যে সিমটম ডাক্তার থেকে এই যে হোমিওপ্যাথের দিকে যে অগ্রগমন শুরুটা হলো, এটা কিন্তু জেএন কাঞ্জিলালের এই লেখাটি পড়ে। তার পরবর্তীকালে তার বিখ্যাত ছাত্র আমরা ডক্টর কেশিদা ডক্টর তপন কাঞ্জিলাল এবং বিভা কাঞ্জিলালের সান্নিধ্যে আসলাম। সেখানে এসেও আমরা অনেকভাবে সমৃদ্ধ হয়েছি, শিখেছি। হুম। এবং বলতে ইয়ে নেই, কেশিদাসও রেপার্টারি জেএন কাঞ্জিলালের কাছে শিখেছে। ফলে আমার সার্কেলটাই হচ্ছে জেএন কাঞ্জিলাল। এটা আচ্ছা, আমার সত্যি করে খুব কপাল ভালো, নাহলে আমি শিখতেই পারতাম না কিছু এদের সান্নিধ্যে না আসলে। তারপরে কি হলো, তাহলে এই যে সেকেন্ড ট্রায়ালে আপনি দেখবেন ওই যে কথাটা বললাম, যে পরবর্তীকালে যখনই আপনি ওষুধগুলো দেবেন, একটা ওষুধ কিছুদিন পরে আর কাজ করে না, দেখবেন তারপরে আবার তার থেকে একটু পাওয়ার বাড়ছে, মানে কি ওজন বাড়াতে হয়। 5 মিলিগ্রাম ছিল 10 মিলিগ্রাম করতে হবে। এইটা হচ্ছে চিকিৎসা। হ্যানিম্যান তো তা বলছে না, হ্যানিম্যান ঠিক তার অপোজিট বলছে। মিনিমাম হলে পরে সেটা কিন্তু কিওর হবে, আর মিনিমাম যদি না হয় সেখানে কেউ লিটল কিওর হবে। কি সুন্দর কথা, লিটল কিওর, লিটল কথাটা জুড়ে দিলে। অথচ আমাদের কিন্তু 5 ফোঁটা 6 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা যে যেমন পারছে দিয়ে যাচ্ছে। আরে বাবা, এত বড় শরীর, কোথায় স্থান পাবে এই ফোঁটাটা? ওই আগেকার লোকেরা ইয়ে সোজা সরল ছিল, ওদের 1 ফোঁটা হয়ে যেত। এখনকার লোক কত কি বিষ খাচ্ছে, খাবার সঙ্গে সার খাচ্ছে, বিষ খাচ্ছে, পলিউশন আছে, অমুক আছে, ওদেরও 1 ফোঁটা কাজ হয়? ওদের একটু বেশি করে ঢেলে দিতে হবে। এইসবই তো গন্ডগোল, সব অল আর প্রেজুডিস। যদি অর্গাননটা যদি ভালো করে করতেন, তারা যদি হ্যানিম্যানের এই লেখাগুলোকে যদি খুব ভালো করে পড়তেন, তাহলে কিন্তু কখনো এই ধরনের গন্ডগোলগুলো করতে পারবেন না। আর মজার ব্যাপার হচ্ছে যে অধিকাংশ শিক্ষক তাদের ফলো করার জন্য ছাত্রদের বলে, হ্যাঁ তুমি আমাদের ফলো করো, আমি যেভাবে বলছি সেভাবে চলো, তোমার ইয়ে হয়ে যাবে। তারা কখনোই ভুল করে বলে না, অধিকাংশই বলেন না, দুই একজন হয়তো বলেন যে এই অর্গাননটা ভালো করে পড়, এই কনিডিসটা ভালো করে পড়, খুঁটিয়ে পড়, এটা পড়লে তো সব মানুষ হয়ে যাবে। ফলে আজকে আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞই থাকবো যে এইগুলো আমি অনেকবার পড়েছি, অনেকবার আমি পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে আজকে আপনাদের আলোচনা করব বলে আমি আবার পড়লাম। পড়ার পর মনে হলো যে আরো নতুন কিছু শিখলাম। এবং এই জিনিসগুলো মাঝে মাঝে আপনাদের পড়তে হবে, বারবার পড়বেন, দেখবেন একদিনে ইয়ে করতে পারবেন। এদের যেটা পড়ছেন কিছুটা শিখলেন, রোগীর মধ্যে সেটা পেলেন, রোগীকে সারালেন, তখন আপনার নেশাটা বেড়ে যাবে। তখন দেখবেন যে এরা একটা মিথ্যা কথা বলে, এরা মিথ্যা কথা বলে না। অ্যানিম্যান, কেন্ট, হ্যাঁ, এই টাইপের রবার্টস, এরা সব কিন্তু মিথ্যা কথা বলেন না। এরা মিথ্যা কথা বলতে শেখেননি। আর আমরা তো মহাপণ্ডিত, আমরা তো ভালো রকম মিথ্যা বলতে পারি। তো ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই সব মানুষগুলোকে, তার শিক্ষাটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং সৎভাবে রোজগার করে সংসার প্রতিপালন করতে হবে। এর মজাই আলাদা। করে দেখুন না, কেশিদাস আমাদের বলতেন বারে বারে। এখন বুঝতে পারি স্যার কত বড় দার্শনিক ছিলেন। যাই হোক, আজকে বারবার স্যারের কথা চলে আসছে, মনে পড়ছে। পাওয়ার অফ সালফার পড়াতে গিয়ে আমার মনে পড়েছে পুরোনো কথাগুলো। এসএফ লিখতাম, আমরাও সালফারকে এসএফই লিখি। স্যারের সেই, এটা একটা বলে কি বলবো, সম্মান করে তাকে অনুসরণ করা। যাই হোক, আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। এইটুকুর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো যদি যোগ করার থাকে, যোগও করতে পারেন, কিন্তু ভুল বুঝে ভঙ্গে দর্পণ ত্যাগ করবেন না। আগে বুঝে নিন আমি যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছেন কিনা। কারো কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলুন, আমি সাধ্যমতো চেষ্টা করব সেটাকে বলার। আর আমার যদি না জানা থাকে আমি পরে জেনে এসে আপনাদের বলবো। সকলকে ধন্যবাদ জানালাম। এবার ইয়ে কি বলে, দীপেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুমি বাকিটা শুরু করো বাবা। আচ্ছা স্যার। স্যারকে অশেষ ধন্যবাদ। সুন্দর একটা আলোচনা উপহার দিলেন স্যার। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। আমি প্রথমে স্বপন ভুরে স্যারকে অনুরোধ করব আজকের আলোচনার বিষয়ে যদি কিছু যোগ করেন স্যার। স্বপন ভুরে স্যার। স্বপন ভুরে স্যার সম্ভবত বুঝতে পারছেন না মনে হয়, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। স্বপন ভুরে স্যার।
আপনি কি আহ, আপনি আনমিউট হন। আচ্ছা, আমি পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, স্যার যদি কিছু বলেন। নেটের সমস্যা বেশ মাঝে মাঝেই হচ্ছে। শোনা যাচ্ছে স্যার, কিন্তু এখন আবার গেল। স্যারের সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। যে একটা লার্জ ডোজে বা লোয়ার পোটেন্সি বা ক্রুড ফর্মে আমাদের অনেক সময়তে আমরা যে দেখি অনেকে এইরকম বলে না যে ওই জলে স্নান করে এই কমে যায়। এই এই যে হ্যাঁ, পার্সের নেটে গন্ডগোল করছি, দেখ এখানে সেরে লাগছে গেছে না, এইরকম যে ডট লাগছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, কি স্যারের কথা শুনতে পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্কে সত্যি সমস্যা আছে। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ এবার পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যেমন অনেকে বলে না যে বক্রেশ্বরে উষ্ণ জলে স্নান, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বা রাজগীরেও আমি ওইরকম একটা দেখেছিলাম উষ্ণ জলে স্নান, সে আবার বাঁধানো আছে, সিঁড়ি দিয়ে নামতে হয়। অনেকে নাকি সেখানে স্নান করে তাদের ওই বিশেষ বিশেষ রোগগুলো কমে। তা দেখা যায় যে যে সমস্ত অমর সবই বলেছে, আমার ওই রিপিটেশন একটু হয়তো এক্সাম্পল দিয়ে বোঝানো আর কি, অন্য কিছু না। তা দেখা যায় যে আমাদের হয়তো সিলেকশনটা ঠিক হয়েছে, কিন্তু লার্জ যার ডোজ হয়ে গেছে সেই জায়গায় কিন্তু একটা ব্লেন্ডার হয়, যেটা যে ওই 500 গ্লাসের যে ক্যান্সারের কথাটা বললো, আমরা ইউজুয়ালি খুব কতগুলো মূল্যবান কথা তো আজকে বলে গেছে আমরা। তার মধ্যে আমরা যেগুলো দেখা যায় যে প্রচুর রকমের মেডিকেশন হয়ে গেছে, ইউজুয়ালি সেক্ষেত্রে কিছু সাবপ্রেশন হয়, কিছু নতুন সিমটমস হয়, আর কিছু চাপা পড়ে যায়, আর নতুন ফরমেশন হয়। সেই জন্য সেখানে অরিজিনাল সিমটমস গুলো কিন্তু পাওয়া যায় না। একটা ইভ্যালুয়েশনের খুব সুন্দর পাঠ ধরেছে, এবং এই জায়গাটায় একটা খুব মজার কথাও আছে। মানে যখন আমরা কোনো অ্যাকিউট ডিজিজের ট্রিটমেন্ট করি, সেই সময়ে যদি তার কোনো ক্রনিক কমপ্লেন স্টিল রিমেনিং যদি থাকে, তার কিন্তু ভ্যালু সর্বাধিক। সেইটাই হলো কিন্তু একটা রোগীর মূল্যবান লক্ষণ। আর এই যে ক্রুড বা লার্জ ডোজে যে দেওয়া, এতে যে সর্বনাশ হয় বা অনেক সময় পেশেন্ট হাতছাড়াও হয়ে যায়, মারাও যায়। কিন্তু এই জায়গাটা যদি আমরা ডোজটা কন্ট্রোল করে দিতে পারি, অনেক মিনিমাইজ করতে পারি, ওই যে গ্লাসে করে করে যে বারবার পাল্টে 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 পাল্টে, এবং খুব মানে আমাদের কোনো বন্ধু তো এক ফোঁটায় দেয়, আর অমর তো আবার শিখিয়ে দিয়েছে আর কি ওই টুথপিকের ওই টাচ করে দেওয়া। তা এইরকম মিনিমাইজের জায়গাটায় আসা গেছে, এবং সেখানে কিন্তু খুব ভালো সাকসেস দেখা যাচ্ছে। যদিও আমাদের এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে যারা আবার অনেক স্থূল বুদ্ধি বা যারা এইগুলো করে না, যারা ওপর বা কোনো একটা পার্টিকুলার পার্টের উপরে বা একটা দুটো সিমটমস নিয়ে যারা ওষুধ দিতে অভ্যস্ত, তাদের কাছে এটা বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কোথায়? টোটালিটি অফ সিমটমস আর ওই যে পার্সোনালিটি অফ ড্রাগ এর কথাটা যেটা বলেছে, ছুঁয়ে গেছে। এইটা কিন্তু জেন কাঞ্জিলালের একটা লেখাই আছে। এই পার্সোনালিটি অফ ড্রাগের সাথে পার্সোনালিটি অফ পেশেন্টের যদি আমরা সিমিলিমামটা খুঁজে পাই, তার জার্নির মধ্যে পাই। ও যেমন বললো ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এবং বর্তমান। তা আমরা পাস্ট হিস্ট্রি বলতে তো আফটার বার্থ থেকে ধরি, তার ওই ফ্যামিলি হিস্ট্রিটা ওই পর্যন্ত ধরি, কিন্তু এই যে এর মাঝে একটা জেস্টেশন পিরিয়ড থাকে, এইটাও কিন্তু খুব মূল্যবান কথা। যে কথাটা আপনারা নরেন বন্দ্যোপাধ্যায়ের ন্যাট্রামিউর পড়াতে গিয়ে কিন্তু উনি বলছেন যে মা হয়তো ম্যালেরিয়া জ্বরে ভুগেছিল, তার হয়তো সেই সময় ন্যাট্রামিউরের সিমটমস ছিল, তাহলে তার যে
বাচ্চাটা সে কিন্তু ন্যাট্রামিউরের মতন হতে পারে। কাজে এই জেস্টেশন পিরিয়ডটা খুব মূল্যবান কথা। অনেক সময় দেখা যায় মহিলারা ওই জেস্টেশন পিরিয়ডে এমন কিছু তারা খাদ্য টাদ্য খেতে চায়, সেইটা ওই সময়তেই কিছু সিমটমস ডেভেলপ করে, যেটা অন্য সময় থাকে না প্রেগনেন্সি পিরিয়ডেতে মেয়েদের। তা সেইটা যেমন তার মায়ের ক্ষেত্রে চিকিৎসার এবং তার বাচ্চার ক্ষেত্রে চিকিৎসার, এইটাকে প্লাস করে নিতে হবে। এবং এর গুরুত্ব কিন্তু খুব মারাত্মক আছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে অনেক পেশেন্ট সেগুলো বলতে পারে না। আসলে রোগীদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, আপনি পেশেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন, আমি যেমন বলেও দিই, তবু দেখা যায় বিভিন্ন রকমের ওজোর আপত্তি করে সে কোনো অ্যাটেন্ডেন্স নিয়ে আসে না। আসলে এইগুলো যদি আমরা বাড়িতে গিয়ে দেখি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের চোখের সামনে ওপেন হয়ে যায়। যেমন সে কোন পরিবেশে থাকে, কোন বিছানায়, কোন ঘরে কেমন থাকে, কি প্রস্তাবে রয়েছে, তার সাথে তার যে ওই যে ডোমেস্টিক রিলেশনশিপটাকে সেটা ধরা যায়, সেখানে অনেকের সাথে কথা বলা যায়। আর ক্লিনিকে কি হয়, যখন রুগী এককভাবে আসে তখন তো সবাই সাধু, সে মাতালও সাধু, সে চোরও সাধু, আর চরিত্রহীনও সাধু, শুধু নিজেকেই তো প্রকাশ করে। এই জায়গাটায় কিন্তু অনেক খুব ইন্টেলিজেন্ট ফিজিশিয়ান না হলে পারে ধরাটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তাহলে আমাদের দেখা গেল যে শুধু সিমিলি হবে না, কিন্তু আসলে ডোজ পোটেন্সির ওপরেই কিন্তু অর্গাননের প্রত্যেকটা পার্টে সেইগুলো কিন্তু সংযোজন করেছেন স্পেশালি ডোজ পোটেন্সির ওপরেতেই। এই জন্য ডোজ পোটেন্সিটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, পার্সোনালিটি অফ ড্রাগ, পার্সোনালিটি অফ পেশেন্ট। তাই এটা ওই যে জেন কাঞ্জিলালের যেটা ও কলেজ স্ট্রিট থেকে পেয়েছিল, এটা অমরের কাছে অনেকবারই শুনেছি ঘটনাটা। তা এই পার্সোনালিটি অফ পেশেন্ট অ্যান্ড পার্সোনালিটি অফ ড্রাগ, এই নিয়ে অমর একদিন একটা ক্লাস নিক, খুব ভালো হবে, কেমন? তাহলে অনেক কিছু শিখতে পারবো। আর স্বপনকে এসেছে, স্বপন যদি কিছু বলে শুনি। ভালো লাগছে তো। আসলে কনেক ডিজিজ এগুলো হচ্ছে অমৃত, অমৃত। হোমিওপ্যাথ হতে গেলে পারে এই যে বারবার যেটা বলে আমাদের দেশে জেন কাঞ্জিলাল, রবার্টস, জেইচ অ্যালেন, হেনেম্যানের কনিক ডিজিজ, এমনকি আমি বলবো যে স্যামুয়েল হেনিম্যান, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস, এই যে এই বইটা, ওই রিচার্ড হেলের এই বইটা, এটাও কিন্তু এর সাথে যোগ করবেন। যেহেতু লাইফ অ্যান্ড ওয়ার্কস এর মধ্যে কি অমূল্য সম্পদ লুকিয়ে আছে, কেন্ট ফিলোসফির মধ্যে যে কি অমূল্য, এবং কেন্টের লেসার রাইটিং, হেনিম্যানের লেসার রাইটিং অসাধারণ, অসাধারণ। আসলে আমরা যেটুকু পেয়েছি সেইটুকুই আমরা এত অলস, এবং তারপরে আবার বুঝি না। সেই জন্য এই ব্যাপারেতে কিন্তু খুব রিজিড হতে হবে, সময় দিতে হবে। কেন্ট এক জায়গায় বলছেন যে হোমিওপ্যাথ হতে গেলে পারে এই হোমিওপ্যাথি ছাড়া আর অন্য কিছু করা যাবে না। যার জন্য আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার তপন কাঞ্জিলাল আমাকে বলেছিলেন, তুই কত ঘন্টা, 24 ঘন্টা হোমিওপ্যাথিকে নিয়ে মানে ভাবতে হবে, তবে একজন হোমিওপ্যাথ হওয়া যাবে। কথাটা যে কত, তখন আমি একটু অসন্তুষ্ট হয়েছিলাম বা স্যারের কথাটা কন্ট্রাডিক্ট করছিলাম, কিন্তু এখন এই কথাটার অর্থটা মর্মে মর্মে উপলব্ধি করি। এই 24 ঘন্টা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করতে হবে, কি মারাত্মক কথা। এটাও আপনাদের সাথে আমি আর কি ওইটাকে কনভে করলাম। সকলে ভালো থাকবেন। এটা খুব মূল্যবান ক্লাস আলোচনা হচ্ছে, যারা শুনছে না তারা খুব এইটা কিন্তু বঞ্চিত হচ্ছে। ধন্যবাদ অমরকে, দীপেনকে এবং সকলকে। এইটুকু বলে এখনকার মতো রাখলাম। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর যোগ করেছে। সত্যি অসাধারণ স্যার। আমরা স্বপন ভুঁইয়া স্যার মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঠিক আছে, স্বপন নেই? না স্যারের সমস্যা আছে? নেই স্যার। তাহলে প্রশ্নোত্তর পর্বে চলে যাও। এই জায়গাটা তো খুব ভালো জিনিস, প্রশ্ন কেউ কিছু যদি করে। আজকের ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, নাহলে প্রশ্ন থাকলে ডাইরেক্ট আপনারা আনমিউট হয়ে প্রশ্ন করুন। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার উপরে? প্রশ্ন থাকলে করুন।
হ্যালো হ্যাঁ, স্যার, বলছি তাহলে আমরা চিকিৎসার ক্ষেত্রে উম, রুগী তো এসে পেশেন্ট কমপ্লেনই বলবে, তাহলে আমরা কি পেশেন্ট কমপ্লেনটা ধরবো না, পাস্টের কমপ্লেন কেন ধরেই চিকিৎসা করব? কেন ধরবো না? আমি সেটা বলেছি কখনো? আমি কি বলেছি? গ্রাউন্ড টোটালিটি করতে হবে, ফ্যামিলি ফার্স্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট কমপ্লেন অ্যাকুট কন্ডিশন হয়েছে, একটু হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তার অন্তরপক্ষে মেন্টাল সিমটমের সঙ্গে জুড়ে দিতে হবে। যদি তার বংশটা যদি জোড়া যায়, যদি জোড়া যায়, অনেক ক্ষেত্রে হয় কি, সেই ফ্যামিলির অনেকে চিকিৎসা করে, তখন সেইটা মাথায় রেখে তাকে ওষুধ দিতে হবে। ওই তো ওয়াইদে তো আমার দেখেছি, আমার চেম্বারে দেখেছি, একটা 27 দিন 28 দিনের বাচ্চাকে কার্সিনোস দেখেছি। সে বাচ্চা এখন বড় হয়ে গেছে, এখন আজ কোলে উঠে আমাকে হামি খায়, বহুত বদ। এই যে ওষুধ দেওয়ার পর এখন লাস্টে ওকে সালফার দেওয়া হয়েছিল, সালফার দেওয়ার পর প্রচুর বেরিয়েছিল মান। তো এই যে ছেলেটা যেটা, তাহলে এইখানে আমি কি করছি, তার তো বংশ হিস্ট্রিটা আমি দেখেছি। প্রেসক্রিপশনটা যত গভীর থেকে হবে তত রেজাল্টটা বেটার হবে। এবার যদি তুমি না পারো, লোকাল কমপ্লেন থেকে তুমি দিতে পারো, সেক্ষেত্রে তার মেন্টাল স্ট্যাটাসটার সঙ্গে ট্যালি করে দাও। ওটা করে নিলে পরে অনেকটা ঠিক হবে। কিন্তু প্রপারলি ঠিক করতে গেলে কিন্তু সবটাই লাগবে। এখন মুশকিল কথা হচ্ছে যে একটা ওই তেলেভাজা খেয়ে তার বমি করছে, সেই ক্ষেত্রে তখন কি ওষুধ দেবো? তেলেভাজা সেখানে বেশি তুমি নেবে না। এবার তুমি নিলে, নেওয়ার পরে এবার তোমাকে কি দেখতে হবে, পেশেন্টের মেজাজটাকে, দু একটা মেন্টাল সিমটম তার সঙ্গে জুড়ে দাও, জুড়ে দিলে দেখবে ড্রাগটা এসে গেছে। তার মানে কি, এখানে এখানে টোটালিটি করা হলো, কৌশলে করা হলো, ছোট্ট করে করা হলো, টোটালিটিকে বাদ দেওয়া যাবে না। কেন্টের বই আমি পড়া থেকে বারে বারে দেখেছি, কেন এক একটা ডিজিজের ছোট ছোট করে বলছেন বড়ি, তার সঙ্গে কি করছেন, ওই ওষুধের ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট জুড়ে দিচ্ছেন, জুড়ে দিয়ে বলছেন এটা হলে পরে এই দিতে হবে। কেন কিন্তু বারে বারে এই জায়গাটাকে শো করেছে, আমি যেটা পড়াতে গিয়ে বারবার বলেছি। তারপরে এটা প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে, প্রত্যেকটা আমি তো জিজ্ঞেস করি মেজাজটা কেমন, বাড়িতে কি ঘটেছিল, কেউ বকেছিল কিনা, এই যে সারাউন্ডিংস, এই যে 5 নাম্বার অ্যালগরিদম যেটা যেটা পার্থ বললো, ফ্যামিলি রিলেশন, ইন্টারাকশন, এগুলো জিজ্ঞেস করতে হবে। এগুলো বাদ দিয়ে কি করে হবে? বাদ দিয়ে হবে না। ভ্যালিয়েশন যাতে না হয় সিচুয়েশন আপনার করতে হবে। স্যার, তাহলে অনেক সময় আমরা পেশেন্ট পাই, হয়তো বাচ্চা ছেলে এখন বড় হয়ে গেছে, তো ছোটবেলার হিস্ট্রি জিজ্ঞাসা করলে বলে ছোটবেলায় প্রচন্ড দুরন্ত ছিল, প্রচন্ড ছটফটে ছিল, প্রচন্ড হিংসুটে ছিল, প্রচন্ড মারমুখী ছিল, এখন শান্ত হয়ে গেছে। তাহলে আমরা আগেরটা ধরবো না এখনের আগেরটা কন্ডিশনটা ধরবো? আগেরটা 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 পার্থ কিছু বলতে চাইছে। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, এই মোডাস অপারেন্ডি, সেই যে আগেরটা যেটা সে ছিল আর বর্তমানে যেটা হয়েছে, এই কেন হলো? পরিবর্তনটা তার হলো কি করে? এই জায়গাটা কোশ্চেন হবে যে বাবু তুমি তো এইরকম ছিলে, এখন তো দেখা যায় যেমন খুব সুন্দর একটা এও তপন কাঞ্জিলালের কাছে শেখা। তা আমি একটা ফ্যামিলির মানে চিকিৎসা করতে গিয়ে, সেই বৃদ্ধ রিটায়ার্ড একজন পার্সন রেলের, এখন স্যারের কাছে এসে বলছে যে উনি তো খুব শান্তশিষ্ট, কিন্তু ওনার স্ত্রী কিন্তু খুব ডমিনেন্ট করে ফ্যামিলিটাকে, কিন্তু ভদ্রলোক খুব শান্ত। তা স্যার করলেন যে ও শান্ত হলো কি করে, হলো ওর স্ত্রীটা যে ডমিনেন্ট করে। এখন দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো একজন পার্সন ডমিনেন্ট করে, তাতে তার কিন্তু মূল চরিত্রটা সাপ্রেসড করে যায়, সে প্রকাশ করে না। ঝগড়া ঝামেলা হতো, এবং সাধারণত এইটা চাপতে 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 সে নিরীহ হয়ে গেছে। তার মানে আদপে কি সে নিরীহ? এই জায়গাটায় কোশ্চেনটা অপারেন্ডি কি ক্লিয়ার করতে? স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন পেশেন্টটা বললো তখন অতটা বোধ শক্তি ছিল না, বোঝার ক্ষমতা ছিল না, তাই আমি এমন করতাম। বড় হয়ে যাওয়ার পর বোঝার ক্ষমতা যখন হলো তখন আমি শান্ত হয়ে গেলাম। আগেরটা ধরতে হবে তো, কোথা থেকে শুরুটা হয়েছে, উৎসকে ধরতে হবে, উৎস উৎস। এবং দেখা স্যার যায় এই কি, জায়গাটা
একই মায়াজমে সাধারণত হয় বেশিরভাগ ক্ষেত্রেই। ওইটা চেঞ্জ হয়ে গিয়ে একই মায়াজমের আন্ডারে চলে আসবে, চেঞ্জ হয়ে ওই যে ট্রান্সফর্ম করে যাবে। অ্যানিমে বলছেন যেটা সাপ্রেশন হলে ইয়ে হলে পরে নতুন সিমটম যেটা বর্তমানে মেন্টালি এটা দেখছি, স্ট্যাটাসটা যেটা দেখছি, আগেরটা দেখতে হবে, আগেরটা দেখতে হবে। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তাকে থুজা দিয়েছিলাম, সে বেটা একদম ভদ্রলোক, অসাধারণ, তার ইয়ে শিক্ষিত মানুষ, অমুক তমুক, তাকে ইয়ে করতে করতে তারপরে যখন তাকে আমার সন্দেহ হচ্ছে সাইকোটিক বেসটা আমি ধরে ফেলেছি। কথা হচ্ছে যে ওষুধ আমি সিলেকশন করতে পারছি, এই করতে করতে দেখা গেল কি তাকে যখন আমি ইয়ে করতে চেস করতে করতে বার করে ফেলেছি, তখন সে কি বলছে, যখন ছোট ছিল যখন, তখন সে কি করতো, ওই পুজো টুজো হলে পরে ভিড়ের মধ্যে কাঁচি নিয়ে যেত, কাঁচি নিয়ে গিয়ে কি করতো, মেয়েদের কাপড়গুলো কেটে দিত। কিরম বধ, বোঝা গেছে ব্যাপারটা? পরবর্তীকালে তারা ওটা ছাড়লো কেন না, একবার প্রায় ধরা পড়ে গেছিল, হ্যাঁ, কোনো রকমে বেঁচে গেছে তাপ্পি তুপ্পি মেরে, কারণ এরা তো তাপ্পি মারতে পারে ভালো। বোঝে না, এরপর থেকে আর সাহসে কুলোলো না, এরপর যদি ঝামেলা হয়ে যায় বাবা দরকার নেই, ওসব আর করি না। তাহলে ব্যাপারটা কি হলো, এই যে এখন এটা করে না ভদ্রলোক বলে, এই ভদ্রলোকটা কি আমি চিকিৎসা করব, না যে ছোট লোকটা ছিল বা অভদ্র লোকটা ছিল সেটাকে চিকিৎসা করবো? এবং ওইটা এই এই জায়গাটা আসা, এইটা কিন্তু বড় মুন্সিয়ানার ব্যাপার। এটা কিন্তু একদিনে আসতে পারবে না, তুমি চেষ্টা করো, সৎভাবে চেষ্টা করো, তোমার নিজের মধ্যে ডেভেলপ করে যাবে। তুমি এমন পয়েন্টে কথা বলবে না রুগী বলতে বাধ্য হবে, বুঝছো? এইগুলো খুব মজার ব্যাপার। স্যার তাহলে এই স্যার জায়গাটা স্যার তাহলে যে আগে ধরুন নুন খেতে খুব ভালোবাসতো, এখন নুন খায় না বা ইচ্ছাও করে না, তাহলে আমাদেরকে সল্ট ডিজারটা ধরতে হবে? অবশ্যই ধরতে হবে। তো এখন কেন নুনটা খেতে চায় না সেটা জানো? হ্যাঁ, সেটা তো স্যার জেনেছি, অনেকের অ্যাভারশন, মানে কোনো প্যাথোলজিক্যাল কারণ নেই যে প্রেশারের জন্য খাচ্ছে না, এরকম কোনো কারণ সে বলছে না, কিন্তু বলছে যে ভালো লাগে না এখন, আগে তাহলে প্রচুর খেত। অসুবিধা কি আছে? ও তাতে তাহলে কি স্যার অসুবিধা আছে? না শোনো, বলছি স্যার, রেবডিটা তাহলে খোলো, রেবডিটা খুলে দেখো, ডিজার সল্ট আর অ্যাবারশন সল্ট দুটোতেই একটা মিল আছে। হ্যাঁ দুটোতেই আছে, মানে আমরা তাহলে হ্যাঁ, তাহলে কি তাহলে হলো? এটা সল্ট ডিজায়ার ধরবো না অ্যাভারশন, মানে দুটোই ধরতে হবে তাহলে? হ্যাঁ, দুটোই ধরতে হবে। ওটা তো চেঞ্জ হয়ে গিয়ে ওই সিমটম এসছে, কিন্তু সল্ট ডিজারটাকে বেশি গুরুত্ব দিতে হবে, বোঝা গেছে? ঠিক, হ্যাঁ ঠিক আছে স্যার। এবং এখানে কি হয়েছে বলতে কি, ট্রান্সফরমেশন হয়েছে। হ্যাঁ, এখানে কোনো পজিটিভ ফ্যাক্টর পাওয়া যায়নি। কেউ হয়তো বলেছিল ওটা খেলে পরে তো প্রেশার বেড়ে যাবে, সেই ভয়ে ছেড়ে দিল। কেউ হয়তো ভাবলো যে না, নুনটা খেলে পরে তোমার এই অসুবিধা হতে পারে, রক্ত জল হয়ে যেতে পারে, এরা অনেক গল্প আছে, তো সেই সব গল্পের ভয়ে ছেড়ে দিল, সেটা তো তার কোনো সিমটম নয়। কিন্তু সে যদি বলে না না আমি না কেন স্যার, আমি ওরকম কোনো মানে রিজন পাইনি আমি, আমি বারবার রিজন না খুঁটিয়ে পেলে জিজ্ঞাসা দুটোকেই করেছি। ধরতে হবে, দুটোকেই ধরতে হবে। স্যার আর যদি স্যার এটা রিজন পাওয়া যায়, ধরুন প্রেশারের কারণে খাচ্ছে না, ওটা তাহলে কি সিমটম ধরা যাবে না? আগে না তো না, খেত। ওটা সিমটম, ওটা তো কন্ডিশনাল হয়ে যাচ্ছে না, কন্ডিশনাল তো। কিন্তু স্যার আগে তো তার ডিজায়ারটা ছিল। আর সেটাকে ধরতে হবে তো, সেটা ধরবো তো। ধরুন এখন প্রেশার হয়েছে, আগে তার ডিজায়ার তো ছিল, তার জন্য তো সে খেত। হ্যাঁ, আর আমি তাহলে প্রেশার এখানে হলে তো যে কন্ডিশন। নুন, শোনো, আমি ওই প্রেশার হলে নুন বন্ধ করার কথাটা বলি না, আমি কি বলি, যতটা পারো কম খাও। আমি তাকে বলি না নুন বন্ধ করতে হবে, ওষুধ না, ঠিক মতো পেশেন্টও খেলে তো পরে। সে সে তো শুনে বন্ধ করবে, অন্য কারো কাছে শুনেছে যে নুন খেলে প্রেশার বাড়ে, তাই বন্ধ করেছে। না না তো না, সব পেশেন্ট করে না, সব পেশেন্ট করে না, বলে আমি পারি না নুন ছাড়া খেতে। এই যে এক্সট্রিম ডিজার, এটাকে বাদ দেওয়া যাবে? মানে এই পেশেন্টের ক্ষেত্রে আমি ওরকম বলি না, আমি কিচ্ছু বলি না বেশিরভাগ ক্ষেত্রে। যদি দেখি ভাইটালিটি খুব ভালো আছে, আমি ওষুধ দিয়ে দিই, দেখা যায় পেশেন্টের নুনের ডিজারটা এমনি কমে যাচ্ছে, সঠিক ওষুধ পড়লে ওটাও কমে যাবে, ওটা থাকবে না। নুনটা খেতে পারে না কেন? নুনটা খেতে পারে না মানে এটা অ্যাসিমিলেশন হয় না বলে, ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, সেই জন্য সে চায় পারে। এবার ওইটা যদি আমার ঠিক হয়ে যায় তাহলে ওটা চাইবে না, এই তো ব্যাপার। স্যার একটা আবার জিনিস অনেকে, ওই আরেকটা কথা বলে দিই বাবা, অনেক এই ফ্যামিলি স্ট্যাটাসটা জানতে হয়। অনেক ফ্যামিলিতে যেন সকালবেলা পান্তা খায়,
বলে হ্যাঁ ভাতের সঙ্গে অনেকটা করে নুন খাই। এবার তুমি তো লিখে বলে আসলে ডিজায়ার সল্ট। বাবা এই জায়গাটা জিজ্ঞেস করে নেবে, নুন খাও কি তোমাদের বাড়ির সবাই খায়? জিজ্ঞেস করে না, তখন ব্যাপারটা বেরোবে। তখন ওটা পান্তার সঙ্গে খাওয়াটা একটা হ্যাবিচুয়েটেড, মানে এইখানে নুন খেলেও ডিজায়ার সল্ট ধরা যাবে। এইটাকে ইন্টারপ্রিটেশন বলে। এই তুমি নুন খাও আর ডিজায়ার সল্ট, এই তুমি তেতো খাও, এইভাবে প্রেসক্রিপশন হয় না, রেকর্ডিং হয় না। তেতো, এই যে তেতো খায়, আমি তেতো খেতে খুব ভালোবাসি, পেশেন্ট বলছে কি বলছে, তেতো খেতে ভালোবাসি। ওর মা বলছে তেতো এত ভালোবাসে জানো তো, অর্ধেক থালা ভাত খেয়ে নেবে তেতো দিয়ে। এবার আমি তাই জিজ্ঞেস করছি যে ছোটবেলা থেকে কেমন তেতো খেত? না ছোটবেলা ছুতো না, কতদিন ধরে খাচ্ছে না। এই যে তার আগে কোনো ঘটনা ঘটেছিল, হ্যাঁ 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 ডাক্তারবাবু, তার আগে ওর গায়ে খুব সেই খোস হয়েছিল, সে পচে গেছিল জানেন তো, সে ডাক্তার ইঞ্জেকশন করে অমুক টমুক করে সারিয়েছিল। তার ডাক্তার হ্যাঁ হ্যাঁ তখন ওই ডাক্তার বলেছিল তেতো খাবি, তাহলে তোর রক্ত পরিষ্কার হবে, তুই ভালো থাকবি। তখন ওই ঘেন্না করে করে একটু একটু খেত, এখন কিন্তু প্রচুর খায়। তাহলে এটার কি মূল্য আছে? প্রচুর খেলে কি আমি তাকে ধরে বসে থাকবো যে ডিজায়ারবিটা? বোঝা গেছে প্রতি জায়গায় ফাঁদ পাতা আছে ভুল করবার জন্য। ওই জন্য পেশেন্টকে সময় দাও, খাটো একটু, না তোমার দুটো রুগী কম দেখবে, দুটো রোজগার কম হবে, কিন্তু একটা সময় সব সুদে আসলে পুষিয়ে যাবে। তোমার এই প্রচন্ড মূল্যবান পরিশ্রমের জন্য তোমার ভিজিট বাড়বে। ভিজিটটা কিন্তু ইয়ের জন্য না, মানে আর কি কি বলে, লোককে ঠকাবার জন্য না, প্রপার ওয়েতে চিকিৎসা করলে ভিজিট তো বাড়বে। পেশেন্ট দেবে তোমাকে, খুশি হয়ে দেবে, কোনো ব্যাপার নেই। খাটতে হবে, তোমার খাটনির মূল্যায়ন করবে। অনেকে বলবে বেটা কিছু বোঝে না তাই জন্য এত জিজ্ঞেস করে, এটাও বলবে লোকে। এবারে উল্টোলে বলে ও বাবা এ তো বই দেখে দেখে ওষুধ দেয়, আমার নামে এরকম বদনাম হয়েছে তো অনেক। অথচ রেপার্টরিটা মোটামুটি একটা জানতাম, খুব ভালো না জানলেও মোটামুটি আমি জানতাম। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি যে এইগুলো শুনতে হবে, এগুলো তো সমাজ দেবেই তোমাকে, এগুলোকে সহ্য করে নিয়ে এগোতে হবে। করে দেখো না, একটু সময় দাও বাবা, একটা 1-1.5 বছর 2 বছর কষ্ট করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার ইমপ্রুভমেন্ট হবে এবং স্টেডি ইমপ্রুভ হবে, কনফিডেন্স লেভেল তোমার বেড়ে যাবে, হবেই হবে, 100% গ্যারান্টি। পরিশ্রম করতে হবে, রোগীকে সময় দাও, রোগী যে কথাটা বলছে তা সেটাকে বোঝার চেষ্টা করো। যেমন ধরো বেড়াতে যাচ্ছে, আমি একটা আমার মনে আছে, বেড়াতে যাচ্ছে তো, তা সে বেড়াতে গেলে সে মন্দির খুব ভালোবাসে। এখন আমি জানি সে হচ্ছে সিপিএম এর একজন খুব ভালো ক্যাডার। কি ব্যাপার, মন্দির এত ভালোবাসে, নামকরা ক্যাডার, ভালো ক্যাডার, কি ব্যাপারটা জিজ্ঞেস করতে করতে তখন বলে আমার আর্কিটেকচার খুব ভালো লাগে, আগেকার পুরনো ওই শিল্প নৈপুণ্য করে টেরাকোটার কাজ ভালো লাগে। তাহলে সে কি রিলিজিয়াস হবে? সে তো আর্টিস্ট হবে। তাহলে বোঝা গেছে, ওই যেটা দেখছি সেটা তো মূল কথা না, সেটা কেন দেখছি, যেটা পারতো বারবার এনা তুলে ফেলে মোডাস অপারেন্ডি, তো বারবার ঘুরিয়ে ফিরে এই কথাটা বলে, তবু আমরা শিখি কেন ওটা করছি। এইটাকে বুঝতে পারলেই সমস্যা মিটে যাবে। এই কেনটার অভ্যেস করো আস্তে আস্তে, একটু সময় বেশি লাগবে, লাগুক না। দেখো না কেমন প্রেসক্রিপশন বেরোবে হাত থেকে, তুমি নিজেই অবাক হয়ে যাবে, আরে বাবা আমি এটা করেছি, এই রেজাল্ট আসলো। আসবেই, হোমিওপ্যাথি রেজাল্ট আসে না আমাদের দোষে আসে। যার জন্যই তো কেন বলেছেন না, হোমিওপ্যাথিক ফেলিওর ইজ দ্য ওয়ার্স্ট ফেলিওর ইন দ্য ওয়ার্ল্ড কথাটা বলেছেন কিনা মনে করতে পারছি না। হ্যাঁ ওয়ার্ল্ড বলেছেন, ওয়ার্ল্ড কথাটাই বলেছেন। হ্যাঁ ওটা হচ্ছে কেন বলেছেন। আর কত বলবে বাবা স্যার। আরেকটা কথা যে জানছি স্যার, অনেক সময় পেশেন্ট, কিছু কিছু পেশেন্ট এসে বলে সকালবেলা স্মোক না করলে পায়খানা হয় না, এটা কি ধরা হবে? হ্যাবিট। আমি তো স্মোকিং করতাম, আমি জীবনে পায়খানা আমার ধূমপান করতে হবে, আমার ঘুটলেই হয়ে যেত, ওটা কোনো কথা, ওটা হ্যাবিট। অধিকাংশ লোকে আছে এমন বলে দুটো টান দেবো মলমের মতো বেরিয়ে যাবে, এরকম কথা। তাহলে কি স্যার এটা কোনো সিম্পটম হবে? মানে না এটা সিম্পটম নয়, হ্যাবিচুয়েটেড তো, ওটা হলে এটা হবে, এটা তো কন্ডিশনাল হয়ে যাচ্ছে না। বারবার বলছি সিম্পটম আনকন্ডিশনাল, কন্ডিশনাল না আনকন্ডিশনাল, এইটা জাজ করতে শেখো। এখানে তো বলছো সিগারেটটা খেলে পায়খানা ভালো হয়, তাহলে এটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে না পায়খানাটা। এই কন্ডিশনাল আর আনকন্ডিশনালটাকে চিনতে শেখো, তাহলে সিম্পটমের মূল্যায়নটা করতে পারবে। এইটা তোমাকে চিনতে হবে। আমি তো বারবার এই কথাটা বলছি, কন্ডিশনাল হলে হবে না, কন্ডিশনাল সিম্পটম যত মূল্যবানই হোক হবে না।
তুমি ধর্মীয় কারণে কাউকে দান করছো, হবে না। তুমি রাজনৈতিক কারণে দান করছো, হবে না। সেটা কোনোদিনই সিম্প্যাথি হবে না। চক্ষু লজ্জায় দান করছো, সিম্প্যাথি হবে না। তুমি ধান্দার জন্য দান করছো, এইটা যদি দান করে এই লোকটাকে ধরে চাকরিটা পেয়ে যাবো, হবে না সিম্প্যাথি। দিলেই সিম্প্যাথি হয় না। মোটা সপনি, বারবার পার্থ বলে না, পার্থ এই কথাটা 1000বার বলেছে, আজ পর্যন্ত কতবার বলেছে ঠিক নেই। মোটা সপনিটা খোঁজো বাবা, অল্প সিমটমকে চিনতে শেখো। তুমি দেখবে অল্প সিমটম খুব ভালোভাবে যদি পেয়ে যাও না, পট করে প্রেসক্রিপশন করে দিতে হবে, দেখবে লেগে গেছে, লেগে গেছে, কোনো ব্যাপার নেই, ভুল হবে না, 100% গ্যারান্টি। করতে থাকো, আস্তে আস্তে শিখে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? রাত হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন করছি, ওই অনিন্দ্য সুন্দরের ওই কথার পরিপ্রেক্ষিতে, ওই যে আগে শান্ত ছিল পরে আগে দুরন্ত ছিল শান্ত হলো পরে, এরকম হলে এটা কি বাইপোলারিটি ধরা যেতে পারে? না, যদি উইদাউট এনি কজ যদি হয়ে থাকে তাহলে বাইপোলারিটি। আচ্ছা, ঠিক বুঝতে আছে। পেরেছো? হ্যাঁ হ্যাঁ আরে আনকন্ডিশনাল হতে হবে তো রে বাবা, নাহলে বাইপোলারিটি ধরবে কি করে? হ্যাঁ, হয়তো কোনো কারণ পাওয়া গেল না, এরকম যদি হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রটা অনিন্দ ঠিক জায়গাটা অবজার্ভ করেছে, ওটা ঠিকই অবজার্ভ করেছে, ও পেয়েছে, না পেলে এটা বলবে কেন? এখন ব্যাপার হচ্ছে যে এইখানে তোমার, আরে বাবা কোনো কিছু একটা পরিবর্তন করলে তার ইনফ্লুয়েন্স চাইতে হবে, ইনফ্লুয়েন্স ছাড়া কেউ পরিবর্তন হয় কি? এটা তো বুঝতে হবে রে বাবা। আর ইনফ্লুয়েন্সটাই তো আমাদের মডালিটিস, অথবা সিকনেস, অনেক আইদার সময় সিকনেস অর মডালিটিস। অনেক সময় স্যার পাওয়া যায় না যে বাচ্চারা ছোটবেলায় দুরন্ত এটা সেটা করতো, কিন্তু হয়তো বোধ বুদ্ধি কম ছিল বলছিল, কিন্তু পরে, হ্যাঁ, পরে সে কোনো কারণ ছাড়াই হয়তো সে ইয়ে হলো। হচ্ছে, তাতে কি হয়েছে? আরে বাবা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? তুমি ছোটবেলায় তো তুমিই ছিলে, তুমি তখন যে আচরণ করতে এখন কি সে আচরণ করো? না করি না সেটা। করি না, তাহলে কি তুমি মানুষটা আলাদা হয়ে গেছো? না, একদমই না। তাহলে আবার কেন আলাদা ভাগ ভাগ বটরা কেন করছো বাবা? তুমি তো একই আছো। ঠিক আছে স্যার। মাথায় ঢুকেছে? কি কঠিন লাগছে নাকি এই গল্পগুলো যে বলছি? কঠিন লাগছে না তো? না 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 স্যার, ভালো হলো আলোচনাটা। এইগুলি তো শিখতে হবে রে বাবা। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা বেশি রাত করবো না, আচ্ছা, আর আমরা 11টা বেজে গেছে। নিচ্ছি না স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমরা আলোচনা এখানেই শেষ করব। সকলকে শুভরাত্রি জানাই। গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ, সকলকে শুভরাত্রি আমিও জানাচ্ছি, জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এবং